আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। শুরুতেই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের খবর। বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার পাশাপাশি অবৈধ অভিবাসীদের বৈধ করার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ায় দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বৈঠকে তথ্য প্রযুক্তি, সেমিকন্ডাক্টর ও শ্রম বাজার সহ ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণে বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকার প্রধানের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে একটি সমঝোতা স্মারক সই ও দুটি নোট বিনিময় হয়। বিস্তারিত জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে পেরদানাপুত্র ভবনে অভ্যর্থনা জানায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী ডক্টর ওয়ান আজিজা। এরপর উভয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে উভয় দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যাতে উঠে আসে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো। আমরা দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে মত বিনিময় করেছি। দ্বিপাক্ষিক পরামর্শ সহ বিদ্যমান প্রক্রিয়াগুলোর মাধ্যমে সম্পৃক্ততা বৃদ্ধিতে একমত হয়েছি। আমরা দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রবৃদ্ধিকে স্বাগত জানাই এবং বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে আলোচনাকে এগিয়ে নেয়ার বিষয়ে সম্মত হয়েছি। বাংলাদেশি কর্মী নিয়োগে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা, অবৈধ কর্মীদের নিয়মিতকরণ, ওয়ার্ক পারমিট নবায়ন সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমি মালয়েশিয়ার ব্যবসায়ীদের এসব সুযোগ অন্বেষণের আন্তরিক আহ্বান জানাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করার এবং যত দ্রুত সম্ভব শ্রমবাজার উন্মুক্ত করার অনুরোধ জানিয়েছি। আমি অনিয়মিত শ্রমিকদের বৈধতা প্রদান এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও উত্থাপন করেছি। আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্বে বাংলাদেশের অন্তর্ভুক্তি, রোহিঙ্গা ইস্যু, আসিয়ান এবং জাতিসংঘের বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায় আলোচনায়। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা নিয়ে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের প্রশংসা করছি। আমরা আঞ্চলিক সহযোগিতা নিয়েও আলোচনা করেছি। বাংলাদেশ আসিয়ানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পৃক্ততা চায়। আমরা আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব আরসিইপি-এ যোগদানের প্রতিও আগ্রহী। এছাড়া সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর, সন্ত্রাসবাদ দমন বিষয়ে একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়। বেইজিং আর দিল্লির প্রভাব বলয়ের বাইরে গিয়ে প্রধানমন্ত্রীর এই মালয়েশিয়া সফর ঢাকার স্বাধীন পররাষ্ট্রনীতির এক স্পষ্ট বার্তা। দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া শ্রমবাজার চাঙ্গা করা এবং বিনিয়োগকে আরও সমৃদ্ধশালী করার জন্য এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, পুত্রাজয়া, মালয়েশিয়া। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় 30 জুন। সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায় ঘোষণার এই দিন নির্ধারণ করে। এর আগে 14 মে যুক্তিতর্ক উপস্থাপন সমাপ্তির মধ্য দিয়ে মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হয়। এখন এই ট্রাইব্যুনালে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, নওফেল সহ 22 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি চলছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ চলছে আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য। ঝিনাইদহের কালীগঞ্জে শিশু তাবাসসুম তোয়া ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে 5 লাখ টাকা ক্ষতিপূরণ ও অন্য একটি ধারায় 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয় তাকে।
দুপুরে জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান এ রায় দেন। চলতি বছরের 25 মে ফেব্রুয়ারি নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় 5 বছরের শিশু তাবাসসুম। পরদিন সকালে একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্ক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে জামালপুরে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাহিদুল ইসলাম নামে এক কিশোরকে 10 বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। 2017 সালের 7 অক্টোবর সন্ধ্যায় বিস্কুট কিনতে নিজ বাসা থেকে বের হয় ওই কন্যা শিশু। দোকানে যাবার পথে শাহপুর রেল স্কুল মাঠে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে ফেলে রাখে জাহিদুল। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকার প্রধানের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে একটি সমঝোতা স্মারক সই ও দুটি নোট বিনিময় হয়। দর্শক, এই মুহূর্তে মালয়েশিয়ায় আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রুবেল, দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোন কোন বিষয়ে দুদেশ একমত হয়েছে? এছাড়া চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মালয়েশিয়া ছাড়বেন কখন? ফারিয়া, সকাল থেকেই দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈঠক অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ার পুত্রজয়ায়। এখন প্রধানমন্ত্রী আছেন কুয়ালালামপুরে, সেইখানে কয়েকটি ব্যবসায়ী বৈঠক রয়েছে। পেট্রোনাস গ্রুপের চেয়ারম্যানের সাথে একটি বিনিয়োগের বিষয়ে সেখানে কথা বলার কথা আমরা শুনছি। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির একটি সংবাদ সম্মেলন করেছে, যেখানে বলেছেন যে মালয়েশিয়ার বিনিয়োগ বাংলাদেশে নিশ্চিত করার লক্ষ্যে তার সরকার কাজ করছে এবং তারা আজকে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দ্বিপাক্ষিক বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রীর পর্যায়ের বা উচ্চ পর্যায়ের যে বৈঠক হয়েছে সেইখানে শ্রমবাজার, ঝিমিপাড়া যে শ্রমবাজার, সেই শ্রমবাজার চাঙ্গা করার লক্ষ্যে কিন্তু বেশ কিছু আলোচনা হয়েছে এবং এই দেশে যারা প্রবাসী রয়েছে তাদের মধ্যে এখন আশার সঞ্চার হয়েছে যে আবারও মালয়েশিয়ার শ্রমবাজার খুললে বাংলাদেশ থেকে বেকার বা প্রবাসীরা বা যারা প্রবাসে আসতে চান তাদের জন্য একটি সম্ভাবনার দুয়ার খুলবেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে পুত্রাজয়াতে তারেক রহমানকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে বা সেখানে তাদেরকে সশস্ত্র বাহিনী সংবর্ধনা দিয়েছে, কুচকাওয়াজ করেছে বা তাকে সেখানে গার্ড অফ অনার দিয়েছে, লাল গালচে সংবর্ধনা দিয়েছে এবং প্রধানমন্ত্রীর স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে আমরা দেখেছি যে একটি স্কুল পরিদর্শন করেছে এবং এখন দুইটি বাণিজ্যিক বৈঠক রয়েছে। এই বৈঠক দুটি শেষ করে আজকের দিনের ব্যস্ততম দিনের কর্মসূচি, সেই কর্মসূচি শেষ করবেন এবং সন্ধ্যা নাগাদ মালয়েশিয়া থেকে চীনের উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এই দেশের প্রবাসীরা আশায় বুক বেঁধেছেন। যারা অবৈধ অভিবাসী রয়েছে তারা তাদের দাবি তুলে ধরেছেন যাতে তাদের বৈধতা দেওয়া হয়, এইরকম একটি দাবি তারা তুলেছেন এবং এই দেশে যারা কারাগারে বন্দী রয়েছেন বাংলাদেশি অভিবাসী, তাদের মুক্তির বিষয়েও কিন্তু আলোচনা হয়েছে। তাদের যাতে মুক্তি দেওয়া হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা আলোচনা করেছে এবং এই যে 6 দিনের সফর দুই দেশে, মালয়েশিয়া এবং চীনে, এই দুটি সফরই বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দুটি সফরে শুধুমাত্র শ্রমবাজারে নয়, বিদেশি বিনিয়োগে বাংলাদেশ সরকার গুরুত্বপূর্ণ হয়তো বা অনেক কিছুই চীনে যে সফরটি হবে সেই সফরে মূলত বাণিজ্যিক যে বিষয়গুলি সেই বিষয়গুলি গুরুত্ব পাবে। বড় বড় প্রকল্প চীন বাংলাদেশে করতে চায় যেগুলি সহায় আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাসের হয়তো বাস্তবায়ন হবে চীনের সফরের মাধ্যমে এবং আগামীকাল থেকে চীনের যে সফর শুরু হবে সেই সফর আগামী 26 তারিখ শেষ করে দেশে ফিরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ছিল মালয়েশিয়া থেকে সবশেষ খবর আমার কাছে। ফারিয়া। রুবেল, আপনাকে ধন্যবাদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লেট নাইটে অনুমোদন না থাকা সত্ত্বেও গুলশান বনানী সহ রাজধানীর অভিজাত এলাকার বার ও ক্লাবগুলোতে গভীর রাত পর্যন্ত চলে মদ বিক্রি ও অশ্লীলতা। বিশ্বব্যাপী জ্বালানি সংকটে বিদ্যুৎ সাশ্রয়ের প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, তবে গভীর রাত পর্যন্ত বার ও রেস্তোরাঁ খোলা রাখায় এই নির্দেশনা মানা হচ্ছে না। সরকারি নিয়ম উপেক্ষা করে উঠতি বয়সী তরুণদের হাতে তুলে দেওয়া হচ্ছে মদ। এতে সামাজিক অবক্ষয়ের পাশাপাশি বেড়েছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি। হাসান মাহমুদের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব।
দিনের ব্যস্ততার পর রাত নামতেই জমে ওঠে বিনোদনের অন্ধকার জগৎ। গুলশান বনানী সহ ঢাকার বিভিন্ন বার ও ক্লাব ঘিরে উঠেছে নানা প্রশ্ন। অভিযোগ রয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান পারমিট যাচাই ছাড়াই মদ বিক্রি, ব্র্যান্ড রেজিস্ট্রেশনবিহীন লাইসেন্সের শর্ত লঙ্ঘন ও গ্রাহক আকর্ষণে বিতর্কিত কৌশল ব্যবহারের। নির্ধারিত সময়ের পরও খোলা রাখা হয় বেশিরভাগ বার। মাতাল অবস্থায় রাস্তায় নেমে হইচই করে মদ্যপরা, ফলে জনসাধারণের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। মাদক বিরোধী অভিযানের সময় লাইসেন্স সংক্রান্ত অসঙ্গতি চোখে পড়ে সবসময়ই। নিয়মের তোয়াক্কা করছে না রাজধানীর অধিকাংশ বার ও ক্লাবগুলো। এই তালিকায় রয়েছে সরকারি বার ও রেস্তোরাঁ। তবে অনিয়মের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কোনো বার কর্তৃপক্ষ। আমি বিভিন্ন ওয়ারহাউস থেকে ফরেনারদের নাম বিক্রি করে ফরেনারদের ফাস্টফুড দেখে আমি মাল নিয়ে আসি। আমি মাল দিই লকিতে, আমি মাল দিই কিংফিশারে, আমি মাল দিই ফ্লানবিতে। এসব অনিয়মের বিরুদ্ধে সর্বোচ্চ 1 লক্ষ টাকা জরিমানা এবং লাইসেন্স বাতিল করার বিধান রয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা। বারগুলার বিরুদ্ধে যারা অনিয়ম করে, অনিয়মগুলো রোধ করার জন্য নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। অনেক বারের বিরুদ্ধে শর্তভঙ্গের জন্য অভিযোগ এনে আমাদের আইন মোতাবেক আমরা সর্বোচ্চ 1 লক্ষ টাকা জরিমানা করতে পারি। অনেক বারকে আমরা জরিমানা করেছি, 2টা বারকে বন্ধ করা হয়েছে। জানান মদের বারে সব ধরনের অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণে কাজ করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আগের চেয়ে আমাদের অভিযান অনেক বেশি বেড়েছে, আমাদের তদারকি বেড়েছে। হাসান মাহমুদ, RTV, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় 30 জুন। দর্শক, এই বিষয়ে কথা বলছেন চিফ প্রসিকিউটর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমাদের এই মামলার কার্যক্রম চলমান থাকার বা চালানোর আইনগত সুযোগ আছে। তো যেহেতু গত 3 তারিখ আজকে সহ জনাব ফজলে করিম চৌধুরী তিনি ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন না, অথবা তিনি বলছেন, দাবি করছেন যে তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ, সেই কারণে আমরা বলেছি আজকে ট্রাইব্যুনালের কাছে যে আপনি তার অনুপস্থিতিতে, তার আইনজীবী যেহেতু উপস্থিত আছে, তার আইনজীবীর উপস্থিতিতে এই মামলা প্রসিড করবার জন্য, এবং অ্যাকর্ডিংলি আজকে আমাদের পক্ষ থেকে চার্জ হিয়ারিং হয়েছে। আগামী পরশুদিন তা জনাব ফজলে করিম চৌধুরীর পক্ষে তাদের শুনানি তারা হয়তো করবেন এবং ওই দিন চার্জ গঠন হতে পারে বলে আমরা আশা করছি। আচ্ছা, জিয়াউল হাসানের মামলাতে আজকে জেরা হওয়ার একটু বলবেন যে আচ্ছা, জিয়াউল হাসানের কেসে দেখেন আমরা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি, এবং জিয়াউল হাসানের আপন বোন তিনি আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রত্যেক তারিখেই কোনো না কোনো অজুহাতে তিনি সময় ক্ষেপণের একটা টেন্ডেন্সি তার মধ্যে আছে। যেমন ধরেন, তিনি আইনজীবী নাই, আইনজীবী অসুস্থ, কোনো একজন আইনজীবী মারা গেছেন, ইত্যাদি নানান অভিযোগে কখনো তিনি এই কাগজ, সেই ডকুমেন্ট, অমুক তমুক, এইসব নানান কিছু করে তিনি নানান দরখাস্ত দিয়ে দেন, এবং সেটি দিয়ে তিনি মামলার কার্যক্রম, শুনানির কার্যক্রম তিনি স্থগিত প্রার্থনা করেন। সেই রকমই গতকালকে আমরা একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী ইমরুল কায়েসকে আমরা হাজির করেছি, তার জবানবন্দি আমরা নিয়েছি। তার জবানবন্দির পরে আজকে এটা তার জেরা করবার জন্য আজকে রাখা হয়েছিল। আজকে এসে ওনারা 4টা দরখাস্ত, জিয়াউল হাসানের পক্ষে তার আইনজীবী নাজনীন নাহার, তিনি 4টি অ্যাপ্লিকেশন শুনানির জন্য আনলেন। আমরা 4টা অ্যাপ্লিকেশনের বিরোধিতা করেছি। একটা অ্যাপ্লিকেশনের আমরা সমর্থন দিয়েছি, সেটা হচ্ছে যে আসামির সাথে তার আইনজীবীর সাক্ষাৎ অথবা পরামর্শ। এই বিষয়ে আমরা বলেছি যে এটা তার আইনগত অধিকার, আইনগতভাবে সেটা করতে পারেন। ট্রাইব্যুনাল সেটি গ্রহণ করেছেন, মঞ্জুর করেছেন, তাকে সুযোগ দিয়েছেন যে তার আইনজীবীর সাথে যাতে তিনি পরামর্শ করতে পারেন। এই বিষয়ে আমাদের কোনো। দর্শক, এতক্ষণ চিফ প্রসিকিউটরের বক্তব্যের অংশবিশেষ দেখছিলেন। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে।
উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টিপাতে কুড়িগ্রামের দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়েছে। তবে এসব নদ নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী 72 ঘন্টায় এসব নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে চরাঞ্চল ও নিম্নাঞ্চলে সাময়িক বন্যার সৃষ্টি হতে পারে। অপরদিকে সুনামগঞ্জে ভারী বৃষ্টি না হওয়ায় ও উজান থেকে পাহাড়ি ঢলের পানি কম আসায় সুরমা, রক্তি, জাদুকাটা, বোলাই সহ অন্যান্য নদ নদীর পানি স্থিতিশীল রয়েছে। গতকাল রবিবার দিনে সুরমা নদীর পানি 79 সেন্টিমিটার বৃদ্ধি পেলেও রাতে 23 সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। এদিকে পানি কমে আসায় সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনপ্রিয় সাদা পাথর পর্যটন কেন্দ্রটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। রোববার পর্যটন স্পটটি পানির নিচে তলিয়ে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছিল। কুমিল্লাতে মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে পানিতে ডুবে স্মৃতি নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার রাতে নগরীর ছোটরা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় পর ভারী বৃষ্টিপাতে এলাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। রাতে বাড়ি ফেরার পথে মায়ের হাত থেকে ছিটকে পানিতে ডুবে থাকা ড্রেনে পড়ে যায় শিশুটি। স্রোতের টানে তলিয়ে গেলে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় 20 মিনিট চেষ্টার পরও তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে গাজীপুরে একটি খোলা ড্রেনে পড়ে এক নারী নিহত হয়েছেন। রাজধানীর শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সাজিদ চৌধুরী রাফি মারা গেছে। সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যু হয় তার। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান আসামি কালু পারভেজ সহ 3 জনকে গ্রেফতার করেছে। রাফির স্বজনরা জানান, মাদক ও সন্ত্রাস মুক্ত করতে না পারলে এই দেশে কোনো শান্তি ফিরে আসবে না। জমি জমার বিরোধ ও মাদকের কারণে রাফিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। তদন্তকারী কর্মকর্তা জানান, ময়নাতদন্ত শেষে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এ সময় হাসপাতালে রাফির পরিবারকে সান্ত্বনা দিতে আসেন মানবাধিকার কর্মীরা। আপনারা প্লিজ তদন্ত করে দেখেন এর মূল হোতাকে, কেন আমার ছেলেকে এভাবে করে মারছে। ওরা যেন জামিন না পায়। ওরা আজকে জামিন পাইলে কালকে আবার আরেক মায়ের বুক খালি করে দিবে। আমার ছেলে তো আর নাই। আমাদের তো অনেকেরই সন্দেহ হয়, আমাদের পূর্বশত্রুতাও আছে, তাদেরকেও সন্দেহ হয়, কিন্তু আমরা এখন কারো নাম ওইভাবে বলতে চাচ্ছি না। কিন্তু যশোর 2250 শয্যা জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ সংকট দেখা দিয়েছে। ওষুধ সরবরাহ কম থাকায় দূর দূরান্ত থেকে গরিব ও অসহায় মানুষ চিকিৎসা নিতে আসলেও ফিরছেন হতাশ হয়ে। বিনামূল্যে ওষুধের বদলে তাদের ধরে দেওয়া হচ্ছে প্রেসক্রিপশন। এতে বিপাকে পড়েছেন রোগীরা। যশোর থেকে BM ফারুকের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 250 শয্যার যশোর জেনারেল হাসপাতাল কেবল যশোর নয়, ঝিনাইদহ, নড়াইল, মাগুরার লাখো মানুষের ভরসাস্থলীটি। প্রতিদিন বহির্বিভাগে প্রায় 3000 রোগী সেবা নেন, আর হাসপাতালের ওয়ার্ডে সক্ষমতার প্রায় 3 গুণ বেশি রোগী ভর্তি থাকে। তবে সব মিলিয়ে চাহিদার তুলনায় বিনামূল্যের ঔষধ সরবরাহ কম থাকায় বিপাকে পড়েছে রোগীরা। প্যারাসিটামল সালাম তা পেলাম না, ক্যালসিয়াম সালাম তা পেলাম না, তাহলে এখন আমাদের বাড়িতে কিনে খেতে হবে। আমরা তো গরিব মানুষ, এখানে আসি কি জন্য? আসলে বিনামূল্যে যে ওষুধগুলো সরবরাহ করার কথা সেগুলো না থাকাতে সাধারণ জনগণ আমরা খুবই ভোগান্তির শিকার হচ্ছে। বিনামূল্যের ওষুধ না পেয়ে বাইরে থেকে কিনতে বাধ্য হচ্ছে অসহায় রোগীরা। এখন আমি তো বাসায় কাজ করি, টাকা ওষুধ তো কেনার ক্ষমতা নেই। এখন এই ডায়াবেটিস 30 বেড়ে গেছে। চিকিৎসা নিতে আসছি, তো চিকিৎসা নেওয়ার কারণে তো কোনো ওষুধই পাচ্ছি না এখান থেকে। হাসপাতালের চাহিদার মাত্র 11% ঔষধ সরবরাহ করা হয়, তাই রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। তবে নতুন অর্থবছরে বরাদ্দ পেলে সংকট কেটে যাওয়ার আশা এই কর্মকর্তার। এই বছরের শেষ সময়টা এসে, শেষ 1 মাস 2 মাসে এসে আমাদের এই বরাদ্দের পরিমাণটা কমে যায়, শেষ হয়ে যায়, যে কারণে এই সময়টা একটা সংকট তৈরি হয়। সামনের থেকে হয়তো অতিরিক্ত বরাদ্দ আমরা পেতে পারি, সে পেলে আমরা আরো বেশি পরিমাণে ওষুধ আমাদের যেটুকু দরকার, যেটুকু বরাদ্দ আছে তার চেয়ে বেশি কিনি। স্বাস্থ্য খাতের ঘাটতি পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি দরিদ্র ও অসহায় রোগীদের। নাদিরা সুলতানা, RTV। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ।
চলতি বছরের মধ্যে 1 কোটি পরিবারকে সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী জুলাই থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী অর্থবছরের প্রথম ধাপে 41 লাখ নারী প্রধান পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে। এসব পরিবারের প্রধান নারীরা প্রতি মাসে 2,500 টাকা করে নগদ সহায়তা পাবেন, যা বছরে 30,000 টাকা পর্যন্ত হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে নিম্ন আয়ের মানুষকে সহায়তা দিতে এই কর্মসূচি জোরদার করা হচ্ছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চ পর্যায়ের বৈঠক নানা নাটকীয়তা আর তীব্র উত্তেজনার পর ইতিবাচকভাবে শেষ হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলার হুমকি এবং ইরানের তীব্র প্রতিবাদের মুখে আলোচনা স্থবির হলেও মধ্যস্থতাকারী দেশগুলোর রাতভর প্রচেষ্টায় বড় অগ্রগতি হয়েছে। দুই পক্ষই আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানোর রোড ম্যাপ তৈরি করতে সম্মত হয়েছে। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে দ্বিপাক্ষিক এই আলোচনা শুরু হয়। বৈঠক চলাকালেই আমেরিকার ফক্স নিউজে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি সাক্ষাৎকার প্রচার হয়, যেখানে তিনি হরমুজ প্রণালী দখল ও বোমা হামলার হুমকি দেন। চলমান বৈঠকের মধ্যে ট্রাম্পের এমন হুমকিতে ক্ষুব্ধ হয়ে ইরানের প্রতিনিধি দল একে ওয়াশিংটনের চরম হতাশার বহিঃপ্রকাশ বলে নিন্দা জানায়। তবে কাতার ও পাকিস্তানের কূটনৈতিক তৎপরতায় শেষ পর্যন্ত দুই পক্ষই একটি উচ্চ পর্যায়ে তদারকি কমিটি গঠনে রাজি হয়েছে। বৈঠকে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত এবং তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বড় অগ্রগতি হয়েছে। বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতা কমাতে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ বাণিজ্য জাহাজ চলাচলের বিষয়েও সমঝোতা হয়েছে। আলোচনার টেবিলে লেবানন সংঘাত বন্ধের বিষয়টি ছিল অন্যতম বড় শর্ত। ইরান ও মার্কিন প্রতিনিধি দল লেবাননে সামরিক অভিযান বন্ধ এবং অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে একটি বিশেষ ডিকনফ্লিকশন সেল গঠনে একমত হয়েছেন। এদিকে ট্রাম্পের হুমকির প্রভাবে বিশ্ববাজারে ব্রেন্ট তেলের দাম 1.35% বেড়ে ব্যারেল প্রতি $81 ছাড়িয়েছে। ফলে এই চুক্তি মার্কিন বাজার ও বৈশ্বিক জ্বালানি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আপাতত রাজনৈতিক উত্তেজনা কমলেও চুক্তি বাস্তবায়নে পরমাণু কর্মসূচি ও লেবানন যুদ্ধ বন্ধের মতো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। তবে মূল সংকট সমাধানে চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও সুইজারল্যান্ডে টেকনিক্যাল বৈঠক চলবে। আজহার স্বপ্নিল, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।